আমার নাম তিতিলি। আজ আমি যে গল্পটা তোমাদের শোনাতে চলেছি সেটা আমার নিজের জীবনের ভেতরের কথা। কিছু সম্পর্ক এমন হয় যার কোনো নাম দেওয়া যায় না, কোনো সামাজিক বৈধতা দেওয়া যায় না, শুধু সেগুলোর অস্তিত্ব থাকে আমাদের বুকের খুব গভীরে, লোকচক্ষুর আড়ালে। এই গল্পটা আমার একাকিত্ব, আমার ভুল বোঝা আর এক নিষিদ্ধ ভালোবাসার জন্মকথা। গল্পটা শুনতে তোমাদের হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। যদি তোমরা আমার জীবনের এই না বলা কথাগুলোর সাক্ষী হতে চাও, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমার জীবনের এই বাকি অধ্যায়গুলো তোমরা নিয়মিত শুনতে পারো। এবার শুরু করছি আমার জীবন, আমার গল্প। বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি সবেমাত্র 2 মাস। শহর থেকে দূরে পুরনো ধাঁচের একটা একান্নবর্তী বাড়ি। আমার স্বামী অয়ন কর্মসূত্রে প্রায় সারাদিনই বাইরে থাকে, আর ঘরে আমি, আমার শাশুড়িমা আর আমার শ্বশুরমশাই মিহিরবাবু। শাশুড়িমা অসুস্থ, প্রায় সারাদিনই নিজের ঘরে থাকেন, ফলে আমার বেশিরভাগ সময়টা কাটে এই বিশাল প্রায় ফাঁকা বাড়িটার সাথে আর মিহিরবাবুর সাথে। মিহিরবাবু, আমার শ্বশুরমশাই, একজন অত্যন্ত রাশভারী মানুষ। বয়স হয়েছে, কিন্তু এখনও শরীরে একটা জোর আছে, মুখে একটা দৃঢ়তা। তিনি সাধারণত কম কথা বলেন, কিন্তু যখন বলেন তখন যেন তার কথার একটা ওজন থাকে। প্রথম আমি তাকে খুব ভয় পেতাম। লাজুক স্বভাবের মেয়ে আমি, স্বামীর অনুপস্থিতিতে কারোর সামনেই সহজে যেতাম না। কিন্তু এই বাড়ির নিয়ম আলাদা। এখানে বৌমা হিসাবে ঘরের সব কিছু গুছিয়ে রাখার দায়িত্ব আমার। একদিন রান্নাঘরে কাজ করছিলাম, তখন দুপুর, অয়ন বাড়ি নেই, শাশুড়িমা ঘুমোচ্ছেন। হঠাৎ করেই মিহিরবাবু রান্নাঘরে এলেন। তিতলি, চা হবে? গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন। আমার বুকটা ধড়াস করে উঠল। আমি তাড়াতাড়ি বললাম, হ্যাঁ বাবা, এখনই করে দিচ্ছি। তিনি দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়ালেন। তার চাহনিটা আজ একটু অন্যরকম লাগছিল। আমি সাধারণত মাটিতে চোখ রেখে কথা বলি, কিন্তু সেদিন কি যেন এক টানে চোখ তুলে ফেললাম। দেখলাম তিনি আমার দিকেই তাকিয়ে আছেন। তার চোখের সেই দৃষ্টিতে কোনো রাগ ছিল না, কোনো বিরক্তি ছিল না, ছিল শুধু একটা গভীর শূন্যতা। আমি অস্বস্তি পেলাম, তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম। চায়ের কাপে জল ঢালতে গিয়ে হাতটা একটু কেঁপে গেল। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে চা বানিয়ে তার হাতে দিলাম। তিনি কাপটা হাতে নিয়ে বললেন, অয়ন তোমাকে সময় দিতে পারে না? এই প্রশ্নটা আমি আশা করিনি। আমি মাথা নিচু করে বললাম, না মানে কাজের চাপ থাকে ওর। মিহিরবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। আগে আমাদের সময় এমন ছিল না। নতুন বউ ঘরে এলে অন্তত প্রথম কটা মাস তো কাছে থাকা উচিত। তার এই কথাগুলোতে স্বামীর প্রতি আমার না বলা অভিমানগুলো যেন হঠাৎ একটা ধাক্কা খেল। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি কোনো উত্তর দিতে পারলাম না, কেবল ভেজা চোখ দুটোকে আড়াল করার চেষ্টা করলাম। মিহিরবাবু আমার নীরবতা দেখে কি বুঝলেন জানি না। তিনি একটা দীর্ঘক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর চায়ে চুমুক দিতে দিতে বললেন, এই বাড়িটা বড্ড পুরনো তিতলি, এখানে একাকিত্বটা খুব তাড়াতাড়ি মনের মধ্যে ঢুকে যায়, সাবধানে থেকো। এই বলে তিনি চলে গেলেন, কিন্তু তার শেষ কথাগুলো যেন আমার কানের মধ্যে বাজতে লাগলো। সাবধানে থেকো, কথাটা কি শুধু বাড়ির একাকিত্বের জন্য, নাকি অন্য কিছুর ইঙ্গিত ছিল? সেদিন রাতে আমার অনেকক্ষণ ঘুম আসেনি। এরপরে ধীরে ধীরে আমাদের মধ্যে একটা নতুন ধরনের সম্পর্ক তৈরি হতে শুরু করলো। এটা ঠিক শ্বশুর বৌমার চিরাচরিত সম্পর্ক ছিল না, আবার তা বন্ধুত্বের বাঁধনেও বাধা ছিল না। এটা ছিল দুজন একাকী মানুষের মধ্যে না বলা অনুভূতির আদান প্রদান। আমি যখন ছাদে কাপড় তুলতে যেতাম, দেখতাম মিহিরবাবুও হয়তো সেই সময়ে ছাদের কোণে দাঁড়িয়ে খবরের কাগজ পড়ছেন। একদিন কাপড় তুলতে গিয়ে আমার হাত থেকে একটা শাড়ি প্রায় নিচে পড়ছিল। মিহিরবাবু বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে শাড়িটা ধরে ফেললেন। তার হাত আমার হাতের খুব কাছে ছিল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন ঘরের সব বাতাস জমে গেছে। আমার শরীরের ভেতরটা থরথর করে কাঁপছিল। আমি ওর মুখের দিকে তাকাতে পারছিলাম না, শুধু বুঝতে পারছি যে এই দূরত্ব এখন আর কেবল শরীরের নয়, এটা একটা ভীষণ বিপদের কিনার। মিহিরবাবু ধীরে ধীরে শাড়িটা আমার হাতে তুলে দিলেন। সাবধানে, ফিস ফিস করে বললেন। তার সেই কণ্ঠস্বরটা ছিল একটু ভারী, একটু কাঁপা। আমি দ্রুত বললাম, ধন্যবাদ বাবা, এবং দ্রুত সেখান থেকে চলে এলাম।
কিন্তু সেই স্পর্শ, সেই মুহূর্তের অস্বাভাবিক নিস্তব্ধতা আমার মনে এক গভীর দাগ কেটে গেল। দিনের পর দিন আমার মনের ভেতর এই দ্বন্দ্ব চলতে থাকল। আমি অয়নের স্ত্রী, এই বাড়িতে আমার একটা নির্দিষ্ট সম্মান আছে, কিন্তু মিহিরবাবুর দৃষ্টি, তার কথা বলার ভঙ্গি, তার অপ্রত্যাশিত সহানুভূতি, এগুলো আমাকে প্রতিনিয়ত দ্বিধায় ফেলছিল। একবার আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, হঠাৎ পা পিছলে গেল। আমি প্রায় পড়েই যাচ্ছিলাম, সেই সময় পিছন থেকে মিহিরবাবু আমাকে ধরে ফেললেন। তার এক হাত আমার কোমরের ঠিক ওপরের দিকে, আর অন্য হাতটা আমার কাঁধে। আমি তার বুকের ওপর প্রায় এলিয়ে পড়েছিলাম। তার শরীরের ঘ্রাণ, তার বুকের উত্তাপ, সব কিছু মিলে আমার শরীরের ভেতর দিয়ে যেন একটা উষ্ণ স্রোত বয়ে গেল। আমি ভয়ে, লজ্জায় এবং এক ধরনের অচেনা উত্তেজনায় কাঁচের মতো জমে গেলাম। তিনি দ্রুত আমাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন, কিন্তু তার হাতটা আমার কোমর থেকে সরিয়ে নিতে একটু দেরি হল। সেই 1 সেকেন্ডের দেরিটুকু যেন আমাদের দুজনের মধ্যে একটা গোপন সেতু তৈরি করে দিল। তিনি বললেন, সাবধানে চলতে পারো না, লেগে যেত তো। তার চোখে তখন ভয়ের চেয়েও বেশি কিছু একটা ছিল, এক ধরনের গভীর চিন্তা, যা আমার হৃদস্পন্দনকে আরও বাড়িয়ে দিল। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু মাথা নেড়ে তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেলাম। সেদিন রাতে আমি আয়নায় নিজেকে অনেকক্ষণ ধরে দেখলাম। নিজেকে প্রশ্ন করলাম, আমি কি সত্যি এই স্পর্শগুলোতে স্বস্তি পাচ্ছি? আমি কি ভুল করছি? আমার নিজের মনের এই পরিবর্তন আমাকে ভয় পাচ্ছিল। অয়নের সাথে আমার সম্পর্ক শীতল। তার কাজের চাপ, তার উদাসীনতা, এগুলো আমাকে ধীরে ধীরে এই পুরনো বাড়ির একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছিল। আর সেই একাকিত্বের সুযোগ নিলেন মিহিরবাবু। তিনি সরাসরি কিছু করতেন না, শুধু তার চোখের ভাষা, তার অপ্রত্যাশিত স্পর্শগুলো, এগুলোই যথেষ্ট ছিল আমার দুর্বল মনটাকে অন্যদিকে চালিত করার জন্য। একদিন রাতে অয়ন তখন শহরের বাইরে একটা কাজে গিয়েছিল। আমি রাতে খাবার পর নিজের ঘরে বসে একটা বই পড়ছিলাম। প্রায় রাত তখন 12টা। হঠাৎ দরজায় মৃদু টোকা পড়ল। কে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। আমি, তিতলি, মিহির। আমার বুকটা ধড়ফড় করে উঠল। এত রাতে কি দরকার? আমি তাড়াতাড়ি দরজা খুলে দেখলাম মিহিরবাবু দাঁড়িয়ে আছেন। তার পরনে একটা সাদা ধুতি আর গেঞ্জি, খুব সাধারণ বেশ, কিন্তু এই গভীর রাতে তার উপস্থিতি আমাকে অস্বস্তিতে ফেলে দিল। তিনি খুবই চাপা স্বরে বললেন, আমার ঘরের এসিটা খারাপ হয়ে গেছে, শাশুড়িমা অসুস্থ, তাই ওর ঘরে যেতে পারছি না। তোমার ঘরে কি একটু থাকতে পারি? নিচে শোবো, তোমার কোনো অসুবিধা হবে না। আমার বলার কিছুই ছিল না। এই বাড়িতে উনি আমার শ্বশুর, উনাকে আমি না বলতে পারি না। আবার এটা আমার বেডরুম, আমার ব্যক্তিগত জায়গা। আমি ইতস্তত করে বললাম, হ্যাঁ বাবা আসুন। তিনি ঘরে ঢুকলেন। আমি তাড়াতাড়ি একটা ম্যাট মেঝেতে পেতে দিলাম। না, ম্যাটের দরকার নেই, এই সোফাটাতেই হয়ে যাবে, তিনি বললেন। আমি তার দিকে তাকালাম। তার চোখে একটা গভীর ক্লান্তি নাকি অন্য কিছু আমি বুঝতে পারলাম না। তিনি সোফায় বসলেন। আমি বললাম, আপনার কিছু লাগবে? জল? না, তুমি শুয়ে পড়ো। আমি বিছানায় গিয়ে শুলাম, কিন্তু ঘুম আমার চোখে ছিল না। অন্য একজন মানুষ, যিনি আমার স্বামীর বাবা, তিনি আমার ঘরের সোফায় শুয়ে আছেন। এই অদ্ভুত পরিস্থিতি আমার সৎ চিন্তাকে ওলটপালট করে দিচ্ছিল। একটু পরে সোফা থেকে একটা চাপা শব্দ হল। মিহিরবাবু সম্ভবত ঘুমোনোর চেষ্টা করছিলেন। খানিকক্ষণ পর তিনি খুব শান্ত স্বরে ডাকলেন, তিতলি। আমি প্রায় সাথে সাথেই উত্তর দিলাম, হ্যাঁ বাবা। তুমি কি অয়নকে খুব ভালোবাসো? এই প্রশ্নটা এই পরিস্থিতিতে খুবই অপ্রত্যাশিত ছিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর ধীরে ধীরে বললাম, বাসি না, বাসলে তো বিয়ে করতাম না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তবুও তোমরা যেন কোথায় একটা দূরত্বে থাকো, আমি দেখতে পাই। এই সম্পর্কের মধ্যে কোথাও একটা শূন্যতা আছে। তার এই কথাগুলো আমার ভেতরের কাঁটা ঘায়ে যেন আঘাত করল। আমার চোখে জল এসে গেল। আমি চুপ করে রইলাম। শোনো তিতলি, তিনি বললেন। তার স্বরটা এখন আরও নরম। আমি তোমার বাবার বয়সী, আমার জীবনেও অনেক ভুল ছিল। তোমার কষ্ট আমি বুঝতে পারি, মন খারাপ করো না। এই কথাগুলো আমার জন্য একটা বিরাট সান্ত্বনা ছিল। তিনি আমার কাছে এলেন, এসে বিছানার পাশে বসলেন। সেই সময় আমি একাকিত্বে এতটাই ডুবেছিলাম যে তার এই সহানুভূতিকে আমি অন্ধের মতো বিশ্বাস করলাম। তিনি আমার দিকে একটু ঝুঁকে এলেন। তার হাতের ছোঁয়াটা এবার এলো আমার গালে। খুব নরম, খুবই আন্তরিক একটা স্পর্শ, কিন্তু সেই স্পর্শে যেন একটা অন্যরকম তাপ ছিল।
সেই তাপে আমার ভেতরের দ্বিধাগুলো যেন আগুনে পুড়ে গেল। তিনি তার মুখটা আমার মুখের কাছে নিয়ে এলেন। তার চোখে সেই শূন্যতাটা এখন যেন একটা গভীর ইচ্ছায় ভরে উঠেছে। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার বলার মতো কোনো ভাষা ছিল না। আমার শরীর যেন আড়ষ্ট হয়ে গিয়েছিল। তিনি আলতো করে আমার হাতটা ধরলেন। সেই মুহূর্তে আমি যেন ভুলে গেলাম যে ইনি আমার শ্বশুর। আমি শুধু অনুভব করলাম একজন পুরুষ যিনি একাকী, একজন নারী যিনি ভালোবাসা খুঁজছেন, তারা এক নিষিদ্ধ মুহূর্তের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তার হাত আমার হাতের ওপর চেপে বসতেই আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার ভেতরের সব প্রতিরোধ ভেঙে খান খান হয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই নীরব সম্মতিটা যেন অনেক কথার চেয়েও শক্তিশালী ছিল।